বাংলাদেশ হবে ভয়ানক মৃত্যুপুরী। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কারণ নেই, এটাই বাস্তবতা। বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন। আপনারা দুর্ভিক্ষের শব্দ শুনতে পাচ্ছেন কিনা জানি না, বাট আমি স্পষ্টভাবে বাংলাদেশে দুর্ভিক্ষের আগাম বার্তা দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের তীব্র সংকট, যার কারণে বাংলাদেশের অনেক কলকারখানা বন্ধ হয়ে গেছে। গ্যাস এবং বিদ্যুতের অভাবে প্রায় 900 গার্মেন্টস চিরতরে বন্ধ হয়ে গেছে। অসংখ্য কারখানা উৎপাদন সক্ষমতা হারিয়ে ফেলেছে। লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়েছে। বাংলাদেশের বর্তমান বেসরকারি সরকারি অফিসগুলা রেশনিং পদ্ধতিতে সীমিত আকারে চালাচ্ছে। সারা বাংলাদেশে সারের তীব্র সংকট চলছে। কৃষি খাত ধ্বংসের পথে। দুদিন আগে দেখলাম কুড়িগ্রামে সারের গোডাউন ভেঙে কৃষকরা সার নিয়ে দৌড়ে পালাচ্ছে। তাছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অতীতের পুঞ্জীভূত মূলধন সবকিছু শেষ। নতুন কোনো অর্থ প্রবাহ তৈরি হচ্ছে না। সরকার চাইলে অতিরিক্ত টাকা ছাপিয়ে সমাধান করতে পারছে না, যদিও এই আকাম সরকার প্রতিনিয়ত করে যাচ্ছে, যার কারণে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। তাছাড়া বিদেশি ঋণের বিশাল বোঝা, কিস্তির চাপ অর্থনীতিকে কতটা ঝুঁকিপূর্ণ করছে আপনারা কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে প্রথম দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছিল স্বাধীনতার পর 1972 সালে। তখন ভারতের খাদ্য সরবরাহ, আমেরিকার খাদ্য সাহায্য PL480 এবং ইউরোপের নানা দেশের সহায়তায় কোন রকম কাটিয়ে ওঠা গিয়েছিল। পরবর্তীতে 1974 সালে যখন বাংলাদেশে দুর্ভিক্ষের লক্ষণ দেখা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বাড়ে। ভারতও চাল রপ্তানি বন্ধ করে দেয়। বাংলাদেশ আবার মার্কিনীদের দ্বারে দ্বারে সাহায্যের জন্য ঘুরপাক খায়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তখন মানা করে দেয়, কারণ বাংলাদেশ কিউবার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল, যার কারণে PL480 অনুযায়ী সাহায্য বন্ধ করা হয়েছিল। তবে বাংলাদেশ খাদ্যশস্য কিনতে পারত, সেখানে আইনগত কোনো সমস্যা ছিল না। বাংলাদেশ তখন মার্কিনীদের কাছ থেকে খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত জানিয়েছিল। ঠিক একই সময়ে বাংলাদেশ আবার কিউবার কাছে পাট রপ্তানির একটা চুক্তি করে। ওই রপ্তানি ছিল মার্কিন খাদ্য রপ্তানি আইনের সাথে সাংঘর্ষিক, যার কারণে পরবর্তীতে বিশাল একটা ধাক্কা খেতে হয়। সেই আইনে ছিল শত্রু রাষ্ট্রে কোনো কিছু রপ্তানি করলে সেই দেশে মার্কিন যুক্তরাষ্ট্র খাদ্য পণ্য বিক্রি করবে না, সেটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ফলে যা হওয়ার হলো, বন্ধ হয়ে গেল ক্রয় করা শস্য দিয়ে দুর্ভিক্ষ মোকাবেলার সম্ভাবনা। সেই বছর আবার রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়, যদিও ধান রেকর্ড পরিমাণ জন্মেছিল, কিন্তু ভয়াবহ বন্যার কারণে ধান একদম নষ্ট হয়ে যায়। ভারতের রপ্তানি বন্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খবরে কৃষকরা ভীত হয়ে ধান বিক্রয় বন্ধ করে মজুত করতে থাকে। অসাধু ব্যবসায়ী বাংলাদেশে তো সৃষ্টির পর থেকে ছিল, এরা ধান কিনে মজুত করে, ফলে হু হু করে চালের দাম 5 গুণ বৃদ্ধি পায়। ভূমিহীন, জমিহীন কৃষক, দিনমজুর এবং যারা হতদরিদ্র তারা অনাহারে মারা যায়। এই বিপর্যয়ে তখনকার বিশ্ব মহাশক্তি বাংলাদেশের নিকট বন্ধু সোভিয়েত ইউনিয়ন কোনো সহায়তা করে নাই, কিচ্ছু করে নাই। এমনকি ইসলামী বিশ্ব, যারা এখন বড় বড় বাতেলা ঝাড়তেছে, পাকিস্তান, তুর্কি, সৌদি আরব ইত্যাদি ইত্যাদি, এবার যদি বাংলাদেশে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়, 1 পয়সার সহায়তা করবে না, গ্যারান্টি দিয়ে বললাম, 1 পয়সাও না। 1974-এর দুর্ভিক্ষের সময় বহু মানুষ খাদ্যের খুঁজে রাজধানী ঢাকায় চলে যায়। ঢাকা শহরের রাস্তায় অনাহারে বহু মানুষ মরে পচে গলেছিল। এগুলো পুরান কথা। এত বছর পর 74-এর মতোই বিএনপি সরকার আন্তর্জাতিক খাদ্য সরবরাহ ব্যবস্থা নিয়ে নির্বোধের মতো আচরণ করছে। অপরদিকে দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমার মনে হচ্ছে না সরকারের কারো এই বিষয়ে নজর আছে। সব লুটপাটে ব্যস্ত। চিটার বাটপার দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে। প্রায় 1 কোটি প্রান্তিক মানুষের ভাতা বন্ধ হয়ে গেছে 2024-এর 5 আগস্টের পর। চাকরি হারিয়েছে কয়েক লক্ষ মানুষ। বাংলাদেশের শহরগুলোতে ভাসমান এবং দরিদ্র মানুষের সংখ্যা অস্বাভাবিক হারে 24-এর 5 আগস্টের পর থেকে বৃদ্ধি পেয়েছে। ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান ক্রমেই আরো ছোট হচ্ছে। শহরে অস্বাভাবিকভাবে অটোরিকশা, রাইড শেয়ার বেড়ে গিয়েছে। এটা শুধুমাত্র ঢাকায় না, প্রত্যেকটা বিভাগীয় শহরে বেড়ে গেছে। এমনকি জেলা শহরেও এটা বৃদ্ধি পেয়েছে। এই হাসপাতালগুলোতে গত 5-6 মাসে কোনো রোগী আসছে না, চেক আপের জন্য আসতেছে না, কারণ পয়সা নাই। এই রোগীদের অধিকাংশ ছিল বিভিন্ন কলকারখানার শ্রমিক। যে কয়জনকে দেখা যাচ্ছে তাদের ওষুধ কেনার টাকা নাই, ফলে অনেকেই মধ্যবিত্ত পরিবারের লজ্জায় হসপিটালে যাচ্ছে না। সেই 74-এর দুর্ভিক্ষের ইতিহাস আমরা বইয়ের পাতায় পড়েছি। পাড়া মহল্লার মুরব্বী যারা ছিলেন, সিনিয়র সিটিজেন, তাদের কাছে শুনেছি তখন বাজারে বেবি ফুড ছিল না, অর্থাৎ বাচ্চাদের খাদ্য ছিল না। বাচ্চারা আটা ময়দা খেয়ে বড় হয়েছে। সিনিয়র সিটিজেনরা 2026 সালে আইসা আক্ষেপ করে বলতেছে, সৃষ্টিকর্তা 1974-এর মতো দুর্ভিক্ষ বাংলাদেশে দিও না। এত কষ্ট মানুষ নিতে পারবে না। 74-এর সেই দুর্ভিক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে হয়েছিল। বঙ্গবন্ধুর পরিবার লুটপাট করেছিল, এইসব কারণে 74-এর দুর্ভিক্ষ হয়েছিল। অথচ যুদ্ধ পরবর্তী একটা দেশ, যে দেশের অর্থনীতি জঘন্য অবস্থায় ছিল, যে দেশের প্রত্যেকটা ইনফ্রাস্ট্রাকচারাল কাঠামো ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানিরা, রোড, সেতু,
ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান সবকিছু ধ্বংস ছিল। অথচ বঙ্গবন্ধুকে দোষারোপ করা হয়, বঙ্গবন্ধুর পরিবারকে দোষারোপ করা হয়। 2026 সালে হামবা তারেক তো সরকার প্রধান। এখন যদি বাংলাদেশে দুর্ভিক্ষ লাগে, দেখব এই দুর্ভিক্ষের দায়রা কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে, কারণ এদের চরিত্র এরকম। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আমার চোখে বাংলাদেশে দুর্ভিক্ষ আসন্ন। আমরা দেশে থাকি না, বাট যারা দেশে থাকেন, আমাদের পরিবারের অনেকে দেশে থাকেন, তাদের কি পরিণতি হবে ওইটা ভাবলে গা শিউরে ওঠে, লোম দাঁড়িয়ে যায়। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশ একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আগাচ্ছে। বাংলাদেশ হবে একটা মৃত্যুপরী, রাস্তাঘাটে লাশ করে থাকবে। আমার কথাটা মাথায় রাখবেন, এটা কোনো হুমকি দামকি না, কিন্তু এটা বাস্তবতা। ওইদিকে আগাচ্ছে বর্তমান সরকার, এদের কোনো পরিকল্পনা নাই। আই হ্যাভ এ প্ল্যান, ব্যাক টু দ্য ফিউচার, টেক ব্যাক বাংলাদেশ, এটাই হচ্ছে হামবা তারেকের পরিকল্পনা। ভালো থাকবেন, অপেক্ষা করেন দুর্ভিক্ষের জন্য। ধন্যবাদ।